দেশ জুড়ে জেএমবির সিরিজ বোমা হামলার 10 বছরেও শেষ হয়নি বিচার কাজ। সাক্ষী হাজির করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে বিচার। রাজধানীর বাড্ডায় ট্রিপল মার্ডারের ঘটনায় 2 জন গ্রেফতার। চট্টগ্রামে গুলিতে 1 জন নিহত। র্যাবের দাবি, ইয়াবা ব্যবসায়ীকে ধরতেই বন্দুকযুদ্ধ। ফেসবুকে প্রাণনাশের আশঙ্কা করে স্ট্যাটাস দেয়ায় সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। নেওয়া হয়েছে ফরিদপুরে। রাজধানীতে বেপরোয়া মোটরসাইকেল আরোহীরা, হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। কঠোর শাস্তির পরামর্শ নগরবিদদের। শৃঙ্খলা আনার অঙ্গীকার ট্রাফিক বিভাগের। এবং টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে কুমিল্লার 200 হেক্টরের বেশি সবজির ক্ষেত। ক্ষতির মুখে কৃষক। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। 2005 সালের 17 আগস্ট দেশজুড়ে জেএমবির সিরিজ বোমা হামলার 10 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সবগুলো মামলার বিচার কাজ। কেন বিচারের এই দীর্ঘসূত্রতা? এমন প্রশ্নের উত্তরে মহানগর পিপি জানান, তদন্তকারী সংস্থাগুলো সময় মতো সাক্ষী হাজির করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে বিচার কাজ। আর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, সাক্ষীদের অনেকেই ঠিকানা পরিবর্তন করায় সময় মতো হাজির করা যায় না তাদের। বিস্তারিত খান মোহাম্মদ রুমেলের রিপোর্টে। 2005 সালের 17 আগস্ট মুন্সিগঞ্জ বাদে দেশের 63টি জেলার 503টি স্থানে একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। মূলত নিজেদের অস্তিত্ব জানান দেয়া, আলোচনায় আসা এবং ভীতি ছড়ানোর উদ্দেশ্যে চালানো হয়েছিল এই বোমা হামলা। প্রতিটি বিস্ফোরণ স্থলে পাওয়া গিয়েছিল জেএমবির লিফলেট। এই ঘটনায় 2 জন মারা গেলেও আহত হয়েছিলেন বহু মানুষ। 17 আগস্ট বোমা হামলার ঘটনায় দেশজুড়ে মামলা হয়েছিল 161টি। এর মধ্যে বিচার কাজ শেষ হওয়া 102টি মামলায় 15 জনকে মৃত্যুদণ্ড, 247 জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং খালাস দেওয়া হয়েছে 118 জনকে। আর 660 জন আসামির মধ্যে পলাতক 53 এবং জামিনে রয়েছেন 35 জন। মেইনলি সাক্ষীর কারণে এই বিচারটা হচ্ছে না, সাক্ষীর অনুপস্থিতির কারণে। তো সাক্ষী হয়েছে ওই সময় যারা ঘটনাস্থলের আশেপাশে ছিল, দেখেছে তারা, তো তারা অনেকে ঠিকানা পরিবর্তন করে হয়তো চলে গিয়েছে। যিনি তদন্ত করবেন তার উচিত হবে যে যাকে সাক্ষী মানা হবে তার সেখানে স্থায়ী ঠিকানা এবং তার একটা মোবাইল নাম্বার যদি থাকে সেটা উল্লেখ করতে হবে। সাক্ষী হাজির করার দায়িত্ব অবশ্যই পুলিশের, পুলিশ এই কাজটি করেও থাকে। গত কয়েক বছরে জেএমবির শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতার বিচার কাজ শেষ ও রায় কার্যকর হলেও এখনো তৎপর এই জঙ্গি সংগঠনটি। সুযোগ পেলে তারা আবারও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মত র্যাব পুলিশের। জঙ্গিবাদ যাতে পুনরায় এই দেশে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সে ব্যাপারে সব রকমের পদক্ষেপ আমরা গ্রহণ করছি এবং আমরা বিশ্বাস করি যে জেএমবির মতন সংগঠন যারা এক সময় যে সারা দেশে যেভাবে নাশকতার সৃষ্টি করেছিল তাদের পক্ষে পুনরায় আবার এরকম নাশকতা করা সম্ভব নয়। তারা আরো বলেন, জঙ্গিবাদ বিষয়ে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে, তবে বৈশ্বিক প্রেক্ষাপটে জঙ্গিবাদের বিস্তারে তারা নতুন করে উৎসাহিত হতে পারে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির 35 সক্রিয় সদস্যকে আইনের আওতায় আনা যায়নি। 2005 সালে মহানগরে বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ এবং আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত এই জঙ্গি সদস্যদের নাম পাওয়া গেলেও বিস্তারিত ঠিকানা না পাওয়ায় তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এ অবস্থায় তারা অন্য কোনো সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ছে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2005 সালের 17 আগস্ট চট্টগ্রামের 20টি স্থান সহ দেশের 63 জেলায় একযোগে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তির জানান দেয় জেএমবি। সারা দেশে বিস্ফোরণ ঘটানোর জন্য বোমা তৈরি বিস্ফোরক পাঠানো হয়েছিল চট্টগ্রাম থেকেই। এরপর পুরো বছর ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বোমা হামলা চালায় জঙ্গি সংগঠনটি। আর এ সময় চিহ্নিত করা হয় অন্তত 60 জঙ্গি সদস্যকে, কিন্তু এর বিশাল একটি অংশ রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। 17টি মামলায় প্রায় 50 থেকে 60 জন আসামি ছিল। তাদের বেশ কিছুকে আমরা আটক করেছিলাম এবং দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু জঙ্গি আটক হয়েছিল। এছাড়া আমরা 35 থেকে 36 জনকে আমরা আইডেন্টিফাই, নাম ঠিকানা পেলেও তাদের ঠিকানাটা আমরা আইডেন্টিফাই করতে পারি নাই বলে তখন আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারি নাই। এক্ষেত্রে চিহ্নিতদের আইনের আওতায় আনার মাধ্যমে জঙ্গিদের লাগাম টানতে না পারায় দেশের জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা আইনজীবীদের। শনাক্ত করা, এটা আইনের মানে তাদেরকে সাজা দেওয়া, তাদের বিরুদ্ধে কথা বলা,
তাদের সাক্ষী উপস্থাপনের ক্ষেত্রে আমাদের অনেক জটিলতা সৃষ্টি করে, আইনের বিভ্রাট সৃষ্টি করে এবং যথাযথ সাক্ষী প্রমাণের অভাবে মামলা খারিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গ্রেপ্তার না করলে তো এটা দুর্ভাগ্য, তাহলে তো জঙ্গি তৎপরতা বেড়ে যাবে, এটা তো আপনার থামা যাবে না। তবে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলছেন, পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা থেমে নেই। তারা অন্য কোনো জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে কিনা বা তাদের যে জঙ্গি তৎপরতা সেটি অব্যাহত আছে কিনা সেটি খুঁজে দেখার জন্য এটা আমাদের যে গোয়েন্দা তৎপরতা সেটি অব্যাহত আছে এবং এ ধরনের কাউকে পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে গ্রেফতার করব। ইতিমধ্যে আমরা একজনকে গ্রেফতার করেছি। চিহ্নিত ৩৫ জঙ্গিকে আইনের আওতায় আনতে না পারার পাশাপাশি গ্রেপ্তারকৃত আরও কয়েকজন জঙ্গি জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতি দমন কমিশন সংশোধন আইন 2015 এর খসড়া এবং মানি লন্ডারিং প্রতিরোধ সংশোধন আইন 2015 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে শুরু হয় মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সহ মন্ত্রিপরিষদের সদস্যরা যোগ দেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুইয়ার ব্রিফিং করার কথা রয়েছে। সাংবাদিক প্রবীর শিকদারকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর ফার্মগেটে নিজ কার্যালয় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি শেরে বাংলানগর থানা পুলিশ। এর আগে গত 10 আগস্ট ফেসবুকে প্রাণনাশের আশঙ্কা করে স্ট্যাটাস দেন প্রবীর শিকদার। এতে তিনি তার মৃত্যুর জন্য এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ধনকুবের মুসা বিন শমশের ও যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার দায়ী থাকবেন বলে উল্লেখ করেন। গত 10 আগস্ট প্রাণনাশের আশঙ্কা করে ফেসবুকে স্ট্যাটাস দেন সাংবাদিক প্রবীর শিকদার। স্ট্যাটাসে তিনি তার মৃত্যুর জন্য এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ধনকুবের মুসা বিন শমশের ও যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার দায়ী থাকবেন বলে উল্লেখ করেন। এই আশঙ্কায় থানায় জিডি করতে গেলেও তা নেয়নি পুলিশ। এর আগে জিডিটা করতে যে বাবা থানায় গিয়েছিল, তখন জিডিটা থানা রিসিভ করেনি। রিসিভ না করে তখন থানার ওসি তদন্ত সাব্বির সাহেব উনি বললেন যে দাদা আমি আপনাকে একজন এসআই নিয়োগ দিচ্ছি আপনার জিডির পরিপ্রেক্ষিতে, যে আপনার নিরাপত্তা তদারকি করবে। বাবা নিজের জীবন সংকটের জন্য 3 জন মানুষকে দায়ী করে একটা স্ট্যাটাস দিয়েছিল। সর্বশেষ রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে নিজ অফিস থেকে শেরেবাংলা নগর থানায় এসআই জলিলের নেতৃত্বে প্রবীর শিকদারকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের একদল পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয় জিডির বিষয়ে জানতে পুলিশ প্রবীর শিকদারকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে গেছে, কিন্তু খামারবাড়ি মোড়ে আসার পর পুলিশের ভ্যান থেকে নামিয়ে অন্য গাড়িতে করে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আমরা সেই স্ট্যাটাসের কপিটাই দেখালেন, দেখিয়ে বললেন যে তাদের আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে, এই জন্য তাকে রেখে দেওয়া হবে। পরে রাত 1টার দিকে গোয়েন্দা কার্যালয় থেকে তাকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। ডিবির পক্ষ থেকে এই ব্যাপারে কিছু না জানালেও প্রবীর তার ছেলেকে জানান আইসিটি আইনে ফরিদপুরের এপিপি স্বপন পাল বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদিকে প্রবীরকে ফরিদপুর নিয়ে যাওয়ায় প্রাণনাশের আশঙ্কায় আছেন তার পরিবারের সদস্য। ডিবির অফিস থেকে আমাদের এটা কোনোভাবেই নিশ্চিত করা হয়নি কোথায় নিয়ে গেছে, ইভেন তাকে যে আটক করে ডিবি অফিসে আনা হয়েছে এটাও আমাদেরকে জানানো হয়নি। আমি সন্ধিয়া আমার বাবা ফরিদপুরে পৌঁছাবে কিনা। প্রবীর শিকদার যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে আসছিলেন। তিনি দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিকে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি বাংলা 71 ও উত্তরাধিকার 71-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিজের মৃত্যুর জন্য কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত থাকবেন বলে ফেসবুকে স্ট্যাটাস দেয় অনলাইন পত্রিকা উত্তরাধিকার 71-এর সম্পাদক সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছেন ফরিদপুরের এপিপি ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা স্বপন কুমার পাল। গতকাল রাতে তিনি এই মামলাটি দায়ের করেছেন বলে সকালে সাংবাদিকদের জানান তিনি। চক্রান্ত আমাদের কাছে মনে হচ্ছে যে তার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র হইতেছে এবং এই লেখাটা যারা পড়বে তাদের ভিতরে একটা উস্কানি তৈরি হবে, তাদের আমার মন্ত্রী আমার নেতার প্রতি মানুষের একটা ঘৃণা জন্ম নেবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই ষড়যন্ত্রটা করছে বলে আমার মনে হয়েছে এবং যে কারণে আমি একটা মামলা করছি কোতোয়ালি থানায় প্রবীর শিকদারের বিরুদ্ধে। চট্টগ্রামের আকবর শাহ এলাকায় গুলিতে আলাউদ্দিন আলো নামে একজন নিহত হয়েছেন। তবে র্যাবের দাবি সে ইয়াবা ব্যবসায়ী এবং বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, ইয়াবা ব্যবসায়ী আলো ইয়াবার চালান পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে নগরীর আকবর শাহ এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী গুলি চালালে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় 15 মিনিট বন্দুকযুদ্ধের পর র্যাব ঘটনাস্থল থেকে আলোর লাশ উদ্ধার করে। র্যাব জানায় এর আগে গত বছর 5 লাখ ইয়াবা এবং 19 লাখ টাকা সহ আলোকে আটক করে র্যাব। পরে জামিনে এসে আবারও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে সে। সময় সংবাদে আরো থাকছে। 8% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। গ্যাস, বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন সহ বিনিয়োগ বাড়ানো হবে চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে বেপরোয়াভাবে চলছে মোটরসাইকেল। এমন বিশৃঙ্খল চলাফেরায় দুর্ঘটনা সহ নানা বিড়ম্বনায় পড়ছে পথচারী সহ বিভিন্ন যানবাহন। পরিস্থিতি মোকাবেলায় কঠোর শাস্তির মাধ্যমে মোটরসাইকেল আরোহীদের নিয়ন্ত্রণে আনার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। শিগগিরই অত্যাধুনিক প্রযুক্তি আর বিআরটি এর সহযোগিতায় চালকদের শৃঙ্খলায় আনার অঙ্গীকার ট্রাফিক বিভাগের। রাজধানীর রাস্তায় বিপজ্জনক যান নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বের ধারাবাহিকের আজকের রিপোর্ট মোটরসাইকেল নিয়ে। প্রতিদিন অধিকাংশ রাস্তার মোড়ে ট্রাফিকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে মোটরসাইকেল চালকরা। বিশেষজ্ঞ সহ সাধারণ মানুষের মত, রাজধানীতে অন্যান্য যানের কারণে ঘটে যাওয়া অজস্র দুর্ঘটনার অন্যতম উৎস এসব মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া চলাচল। মোটরসাইকেল বেপরোয়া চালানোর কারণে যারা নাকি অন্যান্য ড্রাইভাররা আছে তারা হেজিটেট হয়ে যাচ্ছে, এতে অহরহ দুর্ঘটনা ঘটছে। ইয়াং জেনারেশন যারা তারাই বাইক নিয়ে স্টাইল করতেছে, এই স্টাইলের জন্য বেপরোয়া গাড়ি চালানোর কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা বিশৃঙ্খলার পেছনেও রয়েছে মোটরসাইকেল। ঘন ঘন দিক পরিবর্তন, ওভারটেকিং ছাড়াও ফুটপাতে উঠে সাধারণ পথচারীদের আতঙ্ক হয়ে উঠেছে যন্ত্রচালিত এই 2 চাকার যান। এমনিতে আমাদের ফুটপাতের মানুষের চলাচলের রাস্তা কমে গেছে, এইখান দিয়ে যদি আবার একটু মোটর বাইক যায় তাহলে আমাদের হাঁটা চলার জন্য খুব কষ্টকর হয়ে পড়ে। মোটরসাইকেল ব্যবহার করে সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখে না, মানে তাদের ব্যর্থতার জন্যই মোটরসাইকেল উপরে উঠে। আর হঠাৎ যখন ফুটপাতের উপরে মোটরসাইকেল তুলে দেয় তখন আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, অনেক সময় মনে হয় অ্যাক্সিডেন্ট করতে পারি। অনিয়ন্ত্রিত এসব আরোহীদের নিয়ন্ত্রণে আনতে কঠোর শাস্তি প্রয়োগের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। এই মোটরসাইকেলের চালকদের ড্রাইভিং লাইসেন্স জনিত নিয়ন্ত্রণ পরিচালনা করার প্রয়োজন এবং তাদেরকে এই ধরনের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কঠোরভাবে জরিমানা করা, লাইসেন্স বাতিল করা এবং ফুটপাতের উপর দিয়ে চললে ওই মোটরসাইকেল কনফিসকেট করা বা বাজেয়াপ্ত করার মতো দৃঢ় পদক্ষেপ নেওয়া সময় এসেছে। শিগগিরই অত্যাধুনিক ক্যামেরা ও কঠোর লাইসেন্সিং এর মাধ্যমে মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণের আশ্বাস ট্রাফিক বিভাগ প্রধানের। মোটরসাইকেল বলি বা অন্য কোনো গাড়ি বলি, এরকম ফুটপাতে উঠাই দেবে বা রং রোডে ঢুকবে, আমরা এদেরকে ছবি উঠাই দেবো। ছবি উঠে এই নাম্বারের এগেনস্টে বিআরটিতে ঠিকানা নিয়ে আমরা তাদের কেস স্লিপ তাদের বাসার ঠিকানা পাঠিয়ে দেবো। তাহলে আমার ওই ম্যান পাওয়ার মিসইউজ না করেও আমরা এগুলাকে আরও সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে নিয়ন্ত্রণের সুযোগ পাব। সমস্যা সমাধানে বিদ্যমান আইনের সংশোধনের মাধ্যমে জরিমানা ও শাস্তির মাত্রা বাড়ানোর পরামর্শ ট্রাফিক বিভাগের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের শোক দিবসের জন্য চাঁদা না দেয়ায় ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত 5 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের দুপুরে আদালতে নেয়ার কথা রয়েছে। গতকাল কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, জাতীয় শোক দিবস পালনের নামে ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাসের কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। চাঁদা না দেয়ায় গতকাল প্রধান শিক্ষক সহ 2 শিক্ষককে মারধর করে তারা। এ ঘটনায় প্রতিবাদ জানাতে গতকাল সকালে স্কুল প্রাঙ্গণে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় সন্ত্রাসীরা আবারও লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালালে আহত হয় অর্ধ শতাধিক ছাত্রছাত্রী। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় কচুয়া থানায় 8 জনের নাম উল্লেখ সহ 25 জনের বিরুদ্ধে মামলা করে স্কুল কর্তৃপক্ষ। নরসিংদীর মনোহরদী উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ডাকাতির ঘটনা। এ অবস্থায় ডাকাত আতঙ্কে রাত পার করছেন স্থানীয়রা। ডাকাতি প্রতিরোধে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। গত 2 মাসে এই উপজেলায় কমপক্ষে 25টি ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশের হিসেবে এ সংখ্যা মাত্র 3টি। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
নরসিংদীর মনোহরদী উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে বাসা বাড়িতে ডাকাতির ঘটনা। সংঘবদ্ধ ডাকাতরা বাসার গ্রিল ও তালা কেটে ঘরে ঢুকেও অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে টাকাসহ মালামাল লুট করে নিচ্ছে। গত 2 মাসে ডাকাতের হামলায় আহত হয়েছে সাধারণ মানুষ, সাংবাদিক, এমনকি পুলিশও। ছেলেটা হঠাৎ চিৎকার মারছে, 1 মিনিটের ভিতর দরজা ভাঙ্গা ভিতরে আইই আমার বাড়ি শুরু করছে। বাড়ি যাওয়ার পর আমি উঠছি, উঠার পরে আমার বলতেছে যদি একটা শিকার দেস দাও দাও, তোর ছেলের এখন জবাই করে ফেলাবো। সবাই কাছ থেকে জিম্মি করে টাকা পয়সা বাড়িতে ছিল সবকিছু নিয়ে গেছে। আজকে আমার বাড়িতে এলো, আরেকদিন আরেক বাড়িতে এলো, এইভাবেই তো আমাদেরকে নিঃস্ব করে দিতেছে। 60-70 বছরের মধ্যে কোনো ডাকাতি হয়েছে বলে মনে হয় না, কিন্তু বর্তমানে ডাকাতি প্রবণতা অনেক বাইরে গেছে। স্থানীয়দের দাবি, গত 2 মাসে এই উপজেলায় কমপক্ষে 25টি ডাকাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশি ঝামেলার কারণে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করতে আগ্রহ প্রকাশ করেন না ভুক্তভোগীরা। সন্ধ্যা হলেই ডাকাত আতঙ্কে মনোহরদী উপজেলার সব রাস্তাঘাট নীরব হয়ে যায়। ডাকাত দমনে পুলিশের সহযোগিতা না পেয়ে নিজেরাই এখন রাত জেগে গ্রামে গ্রামে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। চেয়ারম্যান সাহেব অর্ডার দিছে যে তোমরা নিজেরা নিজেদের এলাকা জনগণকে নিয়ে পাহারার ব্যবস্থা করো। পাহারা চলতেছে আজকে 2.5 মাস যাবত। এর মাঝে কোনো রাত আমরা আতঙ্কে ঘুমাইতে পারি না। যতটুকু প্রশাসনের সহযোগিতা দরকার তার কিছুই পাইতেছি না। তবে পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশ সুপার জানালেন, ডাকাতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 3টা মামলা হয়েছে এবং 2টা মামলায় গ্রেপ্তার আছে। বর্ডারিং এলাকা হওয়াতে এবং বিচ্ছিন্নভাবে বাড়িগুলি থাকাতে আসলে ডাকাতরা এখানে ডাকাতির ঘটনা বেশি হচ্ছে। এলাকাগুলি আমরা আইডেন্টিফাই করছি, সেখানে তদন্ত কেন্দ্রের আমরা প্রস্তাব পাঠাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সবশেষ গত 11 আগস্ট উপজেলার লেবুতলায় একজন ব্যবসায়ী ও একজন প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এতে 2 জন আহত এবং 5 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। সময় সংবাদ, নরসিংদী। 2020 সালে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 8%। এমন হিসেব কষে করা হচ্ছে 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। যদিও 6ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় গড় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.3% ধরা হলেও অর্জন হয়েছে 6.3। কিন্তু পরিকল্পনা কমিশন বলছে আগামী 5 বছরে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামো উন্নয়ন সহ বড় প্রকল্পগুলো শেষ করে বিনিয়োগ বাড়ানো হবে চ্যালেঞ্জ। সানবির রূপলের রিপোর্ট। স্বল্প মেয়াদে পরিকল্পনার অংশ হিসেবে স্বাধীনতার পর থেকে 2015 পর্যন্ত 6টি পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হয়েছে। তবে পরিসংখ্যান বলছে 1973 সাল থেকে শুরু হওয়া 5 বছর মেয়াদের এই পরিকল্পনায় কখনোই প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়নি। লক্ষ্যমাত্রা পূরণ না হলেও প্রবৃদ্ধি বাড়ার গতি থেমে থাকেনি। 6টি পরিকল্পনায় গড় প্রবৃদ্ধি বেড়েছে 2.3%। এমন অবস্থায় 2016 থেকে 2020 মেয়াদে 5 বছরের জন্য 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় গড় প্রবৃদ্ধি ধরা হচ্ছে 7.4%। 2016-তে 7% থেকে শুরু হয়ে লক্ষ্যমাত্রা 2020 সালে 8% অর্জন। এই প্রবৃদ্ধি অর্জন বাস্তবসম্মত, সময়োপযোগী উল্লেখ করে পরিকল্পনা কমিশন বলছে লক্ষ্যমাত্রা পূরণ, বিনিয়োগ বাড়ানো সহ সব রকম দিক নির্দেশনা দেওয়া হয়েছে পরিকল্পনায়। বিদ্যুৎ যথেষ্ট পরিমাণ সরবরাহ দেওয়া হচ্ছে। আমাদের অবকাঠামো খাতেও আমরা অনেকগুলো বড় বড় প্রকল্প শেষ হয়ে যাবে। এগুলো আমাদের প্রবৃদ্ধিকে কিছুটা উল্লম্ফন দেবে। একটি অনুকূল পরিবেশ বিনিয়োগের এখন বাংলাদেশে বিরাজ করছে, সুদের হার কমে আসছে। তো সব মিলিয়ে এখন বিনিয়োগ অবশ্যই উজ্জীবিত হবে। বিশ্লেষকরা বলছেন লক্ষ্য অর্জনের জন্য শক্তিশালী বিনিয়োগ কাঠামোর মাধ্যমে বিদেশি ও বড় শিল্প বিনিয়োগের পাশাপাশি অভ্যন্তরীণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টি করতে হবে। 8% প্রবৃদ্ধির জন্য হয়তো 33% বা 34% পরিমাণ সার্বিক বিনিয়োগ প্রয়োজন হবে। সেই লক্ষ্য নিয়ে বিনিয়োগের কাঠামোর ভিতরে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। বিনিয়োগ যদি বৃদ্ধি পায় এবং সেখানে যদি আরো ক্ষুদ্র বা মাঝারি শিল্পের বিনিয়োগকে যদি উৎসাহিত করা যায়, একই সাথে বিদেশি বিনিয়োগকেও যদি এখানে উৎসাহিত করা যায়, তাহলে তার মাধ্যমে প্রবৃদ্ধিতেও এর একটা ধনাত্মক প্রতিক্রিয়া প্রত্যাশা করা যায়। 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় 2020 সাল নাগাদ 3,60,00,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি এবং $60 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, অর্থাৎ লক্ষ্যমাত্রা বর্তমান রপ্তানির দ্বিগুণ। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। হরতাল, অবরোধ সহ নানা অজুহাতে দ্বিতীয় তিস্তা সড়ক সেতু নির্মাণ কাজের মেয়াদ আবারও বাড়ল। এতে রংপুর ও লালমনিরহাট জেলার কয়েক লাখ মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসী বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এবং নির্মাণ তদারকি সংস্থার খামখেয়ালির কারণেই এ দুর্ভোগ।
ঠিকাদার প্রতিষ্ঠান বিলম্বের কথা স্বীকার করে বর্ধিত সময়ের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস দিয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। এই তিস্তার একদিকে রংপুর, অন্যদিকে লালমনিরহাট জেলা। এই দুই জেলার মানুষের মাঝে এক নিবিড় নিরবিচ্ছিন্ন যোগাযোগ গড়ে তুলতেই নেওয়া হয় দ্বিতীয় তিস্তা সড়ক সেতু নির্মাণের উদ্যোগ। কিন্তু বারবার সময় বাড়িয়েও সঠিক সময়ে নির্মাণ কাজ শেষ করতে না পারায় এখনো খেয়া নৌকাই তাদের একমাত্র ভরসা। এতে চরম ক্ষোভের পাশাপাশি হতাশ দুই জেলার হাজার হাজার মানুষ। ব্রিজের কাজ যেটা সময় দিয়েছিল প্রথমেই, সে কাজ তো নাই। এখন মনে করো 26 মাসের কথা কয়, এখন 52 মাস হয়ে যাইতেছে। ঠিকাদার প্রতিষ্ঠান তারা বিভিন্ন অসুবিধার কথা বলতেছে, যে দ্রব্যমূল্য, তাদের মাল ম্যাটেরিয়ালসের দাম বেশি। এই সেতু নির্মিত হলে পাল্টে যাবে এখানকার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য ছাড়াও আর্থসামাজিক ও অর্থনৈতিক চিত্র। ব্রিজটা কমপ্লিট হলে লোকজন খুব সহজেই রংপুর চলাচল যাতায়াত ব্যবস্থা খুব ভালো হবে। যারা নদী পারাপার করছে তাদের সবার ইচ্ছা যে এইটা ব্রিজ যেন তাড়াতাড়ি কমপ্লিট করা হোক। ব্রিজটা দ্রুত হলে আমরা গাড়ি পারাপার স্বাচ্ছন্দ্য পারাপার করতে পারবো। তবে ঠিকাদার প্রতিষ্ঠান বিগত দিনের হরতাল অবরোধের কারণে বিলম্বের কথা স্বীকার করে বর্ধিত এ সময়ের মধ্যেই কাজ শেষ হবার কথা জানান। লোকাল রাস্তাঘাটের কিছু সমস্যা থাকার কারণেও বাজার উচ্ছেদের কিছু বিষয় ছিল, আর নদীর কিছুটা সমস্যা আছে। নদীতে হঠাৎ অনেক ফ্লাড চলে আসার কারণে নদীর মধ্যেকার কাজগুলো বিঘ্নিত হয়েছে। 85টা গার্ডার আছে, তার মধ্যে 11টা হয়ে গেছে, 5টা আমরা বসায় ফেলেছি এবং এটা আপনার প্রতি 15-20 দিনের মধ্যে এক একটা স্প্যান কাজ শেষ হয়ে যাবে। নির্মাণ কাজ তদারককারী প্রকৌশলী বলছেন ইতোমধ্যে প্রকল্পের 65% কাজ শেষ হয়েছে, আর এ কাজে সময় ক্ষেপণ হলেও প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাবে না। 2014 সালের জুন পর্যন্ত এটার ব্রিজের নির্মাণকাল ধরা ছিল, কিন্তু সংযোগ সড়ক না থাকায় মালামাল পরিবহনে কিছুটা বিঘ্ন ঘটে, যার ফলে সংযোগ সড়ক প্রস্তুত করে এই ব্রিজের কাজ শুরু করতে হয়। সে কারণে নির্ধারিত সময় এটা সমাপ্ত করা সম্ভব হয় নাই। 850 মিটার দৈর্ঘ্য এবং 9.6 মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 121 কোটি 65 লাখ টাকা। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে জলাবদ্ধতায় কুমিল্লার 5টি উপজেলার 215 হেক্টর ক্ষেতের সবজি নষ্ট হয়ে গেছে। এতে লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন সবজি চাষিরা। এ অবস্থায় কৃষকদের সহায়তায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে ইতোমধ্যেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কুমিল্লার প্রতিনিধি বাহার রায়হানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অতিরিক্ত বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কুমিল্লা, চান্দিনা, বুড়িচং, সদর দক্ষিণ, ব্রাহ্মণপাড়া ও বরুড়া উপজেলার 215 হেক্টর সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। চাষিদের দাবি, পচে গেছে বেগুন, ঝিঙ্গা, কাঁচা মরিচ, শসা ও লাউ সহ কয়েক কোটি টাকার সবজি। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। বিরাট এ লোকসান কাটাতে সরকারি সহযোগিতা চেয়েছেন তারা। সরষে আইছি 15-16 শতক জায়গা, 5000 টাকা খরচ করছি, ও না আমার জমিগুলো মার গেছে। আমরা 20-30 হাজার টাকার মতন পুঁজি গেছে, বৃষ্টি সবকিছু শেষ হয়ে গেছে। সারা দেশে এখান থেকে আমরা তরকারি সাপ্লাই হই। এখন যে বৃষ্টি হয়েছে, যে নষ্ট হয়েছে, এই নষ্ট মনে করেন যে গৃহস্থ যে মানে আর উড়ার মতন আর কোনো ইয়ে নাই, তার সাধ্য নাই। এখন যদি সরকার কিছু সহযোগিতা করে তাহলে আমরা বাকি আবার ক্ষেত ফসল ফলাইতে পারবো না। আমরা ফসল ফলানোর মতো আমাদের হাতে কোনো টাকা পয়সা নাই। তবে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা আগাম শীতকালীন সবজি করার জন্য উদ্বুদ্ধ করছি এবং বিভিন্ন রকমভাবে তাদেরকে পরামর্শ, প্রশিক্ষণ দিচ্ছি এবং এই ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে প্রতিবেদনও দাখিল করেছি। সরকারি তরফ থেকে যদি কোনো আমাদের এই বিষয়ে কোনো সহায়তা আসে, আমরা সেগুলি উপস্থিত করতে পারব। গত বছর এ জেলায় বর্ষা মৌসুমে 450 মিলিমিটার বৃষ্টিপাত হলেও এ বছর 607 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদে বহাল থাকা নিয়ে দায়ের করা রিটে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই দ্বিধাবিভক্ত আদেশ দেন। বেঞ্চের সিনিয়র বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী মায়ার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদে থাকা কোনো অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 2 সপ্তাহের রুল জারি করেন। তবে একই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি আশরাফুল কামাল এই রিটটি খারিজ করার আদেশ দেন। পরে এই দ্বিধাবিভক্ত রায়ের কারণে রুলটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি এসকে সিনহার কাছে পাঠানো হবে। গত 7 জুলাই হাইকোর্টে এই রিটটি দায়ের করেন এক আইনজীবী। দেশের বাইরের খবর।
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দৌমা শহরের ব্যস্ত বিপণী বিতানে আসাদ বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১১০ জন। এছাড়া আহত হয়েছেন ৩ শতাধিক। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যদিও নিহতদের সংখ্যা ১০০ বলে জানিয়েছে দৌমার জনপ্রতিরক্ষা দপ্তর। হামলায় আশপাশের বহু ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়াও বেশ কয়েকটি গাড়িও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে ওই এলাকায় দ্বিতীয় দফা হামলা চালানো হলো। এর আগে গত বুধবার একই এলাকায় বিমান হামলায় প্রাণ হারান অন্তত ২৭ জন। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪০ জঙ্গি নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ ISPR এর বরাত দিয়ে রোববার এই খবর জানায় দেশটির গণমাধ্যম। খবরে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় অপারেশন জার্ব-ই-আজাবের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। দেশটির আফগান সীমান্তে তালেবান জঙ্গিদের উৎখাত করতেই এই অভিযান চালানো হচ্ছে বলেও জানানো হয় ওই বিবৃতিতে। শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে এবার ভোটার সংখ্যা প্রায় ১.৫ কোটি। এ উপলক্ষে দেশটিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এরই মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে নির্বাচনে বিপুল ভোট পেয়ে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিভিন্ন নির্বাচনী জরিপও অবশ্য ইঙ্গিত দিচ্ছে রাজাপাকসের জয়ের। এবছর জানুয়ারি মাসে প্রেসিডেন্ট নির্বাচনে তারই স্বাস্থ্যমন্ত্রী সিরিসেনার কাছে পরাজিত হন ২ মেয়াদের রাষ্ট্রপতি রাজাপাকসে। দীর্ঘদিন ধরে তামিল গেরিলাদের সঙ্গে চলা গৃহযুদ্ধের অবসান ঘটানোয় রাজাপাকসে প্রথম মেয়াদে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং দমন পীড়নের ব্যাপক অভিযোগ ওঠে। খেলার খবর, কিশোর সাফ ফুটবল প্রসঙ্গ। প্রথমবারের মতো এ আসরের স্বপ্নের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে গতকাল আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে জয়ের আনন্দে মাতে বাংলার কিশোররা। লাল সবুজের হয়ে একমাত্র গোলটি করেন সাদউদ্দিন। কর্দমাক্ত মাঠে তারুণ্যের উচ্ছলতায় বাঁধনহারা উল্লাসে মেতেছেন বাংলাদেশের ফুটবলাররা। এমন আনন্দ তাদেরই মানায়, কারণ আসরে দাপটের সঙ্গে খেলে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপের স্বপ্নের ফাইনালে উঠেছে বাংলার কিশোররা। সেমির মঞ্চে শক্তিশালী আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে টিকিট কাটেন শাওন-নিপুরা। এর আগে কানায় কানায় পূর্ণ সিলেট জেলা স্টেডিয়ামে ইতিহাস গড়ার লক্ষ্যে ৪-১-৪-১ ফরমেশন নিয়ে মাঠে নামেন জিলানির শিষ্যরা। আফগানরাও ছিল আক্রমণাত্মক, কিন্তু ম্যাচের শুরু থেকে আগ্রাসী ঢঙে খেললেও আফগানিস্তানের জমাট রক্ষণ দুর্গে ফাটল ধরাতে পারছিল না স্বাগতিক কিশোররা। উল্টো ম্যাচের বয়স যখন ৩৪ মিনিট, তখন ডি বক্সের মধ্যে আফগান মিডফিল্ডার আব্দুল নাসেরকে বাধা দেন স্বাগতিক ডিফেন্ডার আতিকুজ্জামান, যা থেকে আতিক কার্ড না পেলেও বিতর্কিত পেনাল্টি পেয়ে যায় সফরকারীরা। কিন্তু আমিদ হায়দার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে নেচে ওঠে স্টেডিয়ামে উপস্থিত হাজারো স্বাগতিক সমর্থক। এরপর গোলের জন্য মরিয়া চেষ্টা করেও ব্যর্থ দুদল বিরতিতে যায় গোলশূন্য থেকে। দ্বিতীয়ার্ধে দ্রুত বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। কর্দমাক্ত মাঠের প্রতিবন্ধকতা কাটিয়ে আরো আগ্রাসী হয়ে ওঠে জিলানির শিশুরা। নিপু সাদরা মুহুর্মুহুর আক্রমণে কাঁপিয়ে দিতে থাকে আফগান রক্ষণ দুর্গ। অবশেষে সফলতা আসে খেলার ৫৫ মিনিটে। সাদউদ্দিনের দুর্দান্ত শট আফগানিস্তানের জালের ঠিকানা খুঁজে পেলে লাল সবুজের ফুটবলারদের সঙ্গে নেচে ওঠে পুরো স্টেডিয়াম। পরে ম্যাচে ফিরে আসার প্রাণপণ চেষ্টা চালায় আফগান কিশোররা। বাংলাদেশও কম যায় না। বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেন জিলানির শিশুরা, তবে তাতে ক্ষতি হয়নি। একমাত্র গোলের সঙ্গে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে শাওনের দল। শায়লা পারভিন, সময় সংবাদ। এদিকে সাফ অনূর্ধ্ব-16 ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। রহিম আলীর একমাত্র করা গোলে ফাইনালে ওঠার আনন্দে মাতে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। আসরের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলতে থাকে নেপাল। যদিও আক্রমণ ভাগকে কাজে লাগিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। এদিকে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারতও সমান তালে লড়তে থাকে। ফলস্বরূপ ম্যাচের ২২ মিনিটে লিড নেয় তারা। রহিম আলী দারুণ এক গোল করে এগিয়ে নেন ভারতকে। এরপর অবশ্য গোল পরিশোধের জন্য অনেক চেষ্টা করে নেপাল।
কিন্তু কোনো সুযোগই কাজে লাগাতে না পারায় ফাইনালে ওঠার আনন্দে মাতে ভারত। গন্তব্যে যাত্রার পর পথ ভুলে হারিয়ে যাওয়ার ঘটনা কতই না শোনা যায়। এবার কিছুটা উষ্ণ অঞ্চলের উদ্দেশ্যে রওনা হয়ে পথ ভুলে বিষুব রেখার কাছাকাছি চরম উষ্ণ অঞ্চলে চলে এসেছে একদল দলছুট পেঙ্গুইন। ব্রাজিলের বাহিয়ায় পৌঁছার পর কি ঘটল ঘর পালানো এই প্রাণীগুলোর ভাগ্যে, চলুন দেখে আসি। ম্যাগেলানিক প্রজাতির এই পেঙ্গুইনগুলোর বাস মূলত আর্জেন্টিনা, চিলি, ফকল্যান্ড উপকূল ও এর আশপাশের অঞ্চলে। কিন্তু পরিযায়ী হওয়ার মৌসুম অর্থাৎ তীব্র শীতের সময় ভুল স্রোতের টানে প্যাটাগোনিয়ার বরফাবৃত অঞ্চল থেকে ব্রাজিলের বাহিয়া উপকূলের উষ্ণ অঞ্চলে এসে পড়ে এই পাখিগুলো। সংকটাপন্ন প্রাণীগুলোকে উদ্ধার করে সালভাদোরের স্তন্যপায়ী জলজ প্রাণীদের একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার পশু চিকিৎসকরা জানান, যখন এদের খুঁজে পাওয়া যায় তখন অধিকাংশের অবস্থাই ছিল বেশ শোচনীয়। শরীরে পানি শূন্যতা ছিল প্রকট। আমার ধারণা এই পেঙ্গুইনগুলো তেমন অভিজ্ঞ নয়, হয়তো এবারই প্রথম তারা উষ্ণ আবহাওয়ার খোঁজে স্থান বদল করেছে। এই কারণে ভুল স্রোত ধরে তারা যাত্রা শুরু করে। কয়েকদিন সেবা শুশ্রূষা পেয়ে পেঙ্গুইনগুলোর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে উল্লেখ করে সালভাদোর প্রাণী পুনর্বাসন কেন্দ্রের কর্তৃপক্ষ জানায়, এই ধরনের পরিস্থিতিতে মাত্র 60% প্রাণী শেষ পর্যন্ত বেঁচে ওঠে। পুরোপুরি সেরে উঠলে পেঙ্গুইনগুলোকে আবারও দক্ষিণে ফেরত পাঠানো হবে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে 2004 সালে পেঙ্গুইনের ভুল করে ভিন্ন জায়গায় পাড়ি জমানোর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। সে বছর 1,500-এরও বেশি পেঙ্গুইন পথ ভুলে বাহিয়া উপকূলে এসে পড়ে। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভেজাল প্যারাসিটামল খেয়ে 76 শিশু মৃত্যুর ঘটনায় 6 আসামির 10 বছর করে কারাদণ্ড, 2 লাখ টাকা জরিমানা। 4 মন্ত্রী মায়ার মন্ত্রিত্ব ও সাংসদ বিষয়ে বৈধতা চ্যালেঞ্জ করা রিটের বিভক্ত আদেশ, সিনিয়র বিচারপতি রুল জারি করলেও কনিষ্ঠ বিচারপতির খারিজ। রাজধানীর বাড্ডায় ট্রিপল মার্ডারের ঘটনায় 2 জন গ্রেফতার, চট্টগ্রামে গুলিতে 1 জন নিহত। র্যাবের দাবি, ইয়াবা ব্যবসায়ীকে ধরতেই বন্দুকযুদ্ধ। এবং দেশ জুড়ে জেএমবির সিরিজ বোমা হামলার 10 বছরেও শেষ হয়নি বিচার কাজ, সাক্ষী হাজির করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে বিচার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।